আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শনার্থীবৃন্দ। দর্শনার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশিদ আলম দর্শনার্থীবৃন্দ, সহকারী শিক্ষক ময়মনসিংহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশিদ দর্শনার্থীবৃন্দ। আজ আমি ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি বঙ্গবন্ধুর জীবনের উপর একটু আলোকপাত করার জন্য। আমি গত শুক্রবার দিন আলোচনা করেছিলাম 1920 থেকে 1969, অর্থাৎ মুজিব থেকে বঙ্গবন্ধু। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, অর্থাৎ 1969 থেকে 1972 জানুয়ারি পর্যন্ত আমি আপনাদের সামনে আমাদের বাঙালির রাখাল রাজা, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেতাম কিনা, যার জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম কিনা, যার জন্ম না হলে আমি বা আমরা বা আজ 17 কোটি বাঙালি স্বাধীনতা পেতাম কিনা, সেই মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী 1969 থেকে 1972, অর্থাৎ বঙ্গবন্ধু থেকে জাতির জনক পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। শিক্ষার্থী বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা আজ এই জাতির ক্রান্তি লগ্নে যে মানুষটির খুব প্রয়োজন ছিল, যে মানুষটি হয়তোবা দিত বাঙালি জাতিকে দিক নির্দেশনা, সাথে সাথে বিশ্ব পেত সঠিক দিক নির্দেশনা, সেই মানুষটির জীবনী কি আজকে আমি তুলে ধরছি তোমাদের সামনে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ 1969 পূর্ব পাকিস্তান থেকে কিভাবে বাংলাদেশ নামটি এসেছে সেখান থেকেই শুরু করছি। 1969 সালের 5ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশের নাম প্রস্তাব করার আহ্বান জানান। বন্ধুগণ, যদি বঙ্গবন্ধু, অনেকেই বলে বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, যদি নাই চাইতেন তাহলে 1969 5ই ডিসেম্বর কি করে তিনি প্রস্তাব করেন এই পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করার? বঙ্গবন্ধু তার প্রতিটি আন্দোলন সংগ্রামে, প্রতিটি মুহূর্তেই তিনি চেয়েছিলেন একটি মুক্ত স্বাধীন বাংলা, যা ছিল হাজার বছরের বাঙালির লালিত স্বপ্ন। তাই তো তিনি 1969 সালের 5ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পূর্ব পাকিস্তানের নাম বা একটি স্বাধীন দেশের নাম প্রস্তাব করার আহ্বান জানান। বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন, কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি প্রস্তাব করলে তাতে সকলেই এক বাক্যে স্বীকার করে নেন।
আর তিনি এই নাম দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন 1952 সালের সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে বাংলা, এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ, এই দুটি ইতিহাস ও সংগ্রামকে এক করে তিনি নাম দিয়েছিলেন বাংলাদেশ। তাহলে বন্ধুগণ, এটাই কি প্রতীয়মান হয় না 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969-70 নির্বাচন, 71-এর 7ই মার্চের ভাষণ, প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু ছিলেন এক এবং অদ্বিতীয় বা অবিস্মরণীয় নেতা, যিনি তার রক্তের প্রতি রক্ত কণিকায় লালন করেছেন একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন জাতি। তাই তো তিনি 1969 সালের 5ই ডিসেম্বর বাংলাদেশ নামটি প্রস্তাব করেছিলেন। আর সেদিন থেকেই পূর্ব পাকিস্তান থেকে গ্রথিত হয়েছিল একটি স্বাধীন দেশের জন্ম বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি চমকপ্রদ ঘটনা, শিক্ষার্থী বন্ধুরা বা যারা দেখছেন আমার এই প্রোগ্রামটি, 1970 সালে নির্বাচনের প্রথম জনসভা হয়েছিল 7ই জুন রেসকোর্স ময়দান, অর্থাৎ 7 তারিখ। 1970 নির্বাচনটিও হয়েছিল 7ই ডিসেম্বর, অর্থাৎ 7 তারিখ। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই 7 তারিখ, 7ই মার্চ। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 7ই জানুয়ারি, অর্থাৎ 7 তারিখটি সত্যি এক অবিস্মরণীয় বাঙালির জন্য। যাক, আমি আর সেদিকে যাচ্ছি না। যা বলছিলাম, 70-এর নির্বাচন যখন ইয়াহিয়া খান ঘোষণা করেন সাধারণ নির্বাচনের, তখন বঙ্গবন্ধু 7ই জুন রেসকোর্স ময়দানের জনসভা বঙ্গবন্ধু 6 দফার প্রসঙ্গ নিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আর সেই থেকেই শুরু হয় বঙ্গবন্ধুর নির্বাচনী প্রচারণা। 7ই জুন রেসকোর্স ময়দানের জনসভা থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সভায় তিনি 6 দফার সমর্থনে জনসাধারণের কাছে ভোট চেয়েছেন এবং জনসাধারণও তাকে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে বরণ করে নিয়েছিলেন বাঙালির নেতা হিসাবে। 17ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু ধোলাইখালের প্রথম নির্বাচনী জনসভায় তাদের দলীয় প্রতীক হিসাবে নৌকাকে বেছে নেন এবং ধোলাইখালের প্রথম নির্বাচনী জনসভায় নৌকার পক্ষে ভোট চান। বন্ধুরা, 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা প্রতীক পছন্দ করেন এবং 6 দফার প্রতি জনসমর্থন চেয়ে সারা দেশে চালান নির্বাচনী প্রচারণা। তিনি সারাটি দেশের পথে প্রান্তরে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন 6 দফার সমর্থনে নৌকার বিজয়ের জন্য। তাই তো বাঙালি তাদের বঙ্গবন্ধুকে 70-এর নির্বাচনে
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সর্বাত্মক সহযোগিতা করেছিল। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে। প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 305টি আসন লাভ করে। এভাবে আওয়ামী লীগকে বাংলার জনগণ 6 দফার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে নিরঙ্কুশ সমর্থন প্রদান করেছিল। নিরঙ্কুশ সমর্থন পাওয়ার পর ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু জাতীয় নেতাদের নিয়ে আলোচনারত। বন্ধুগণ, জাতীয় পরিষদের ফলাফলটি আমরা এক নজরে একটু দেখে নিই। 1970-এর জাতীয় নির্বাচনে মোট 24টি দল অংশগ্রহণ করে। তন্মধ্যে 300টি আসনে 1579 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তন্মধ্যে আওয়ামী লীগ 170টি আসনে প্রার্থী দেয়, এর মধ্যে 162টি আসন লাভ করে। নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং প্রায় 65% ভোট পড়েছিল বলে সরকার দাবি করেছিল। নির্বাচনের ফলাফল: আওয়ামী লীগ 38.3% ভোট পায় এবং মোট আসন লাভ করে 160টি। পাকিস্তান পিপলস পার্টি 19.5% ভোট পায়, আসন পায় 81টি। পিএমএল কাইয়ুম 4.5% ভোট পায় এবং আসন লাভ করে 9টি। পিএমএল কনভেনশন 3.3% ভোট পায় এবং আসন লাভ করে 7টি। জমিয়ত উলামা ইসলাম 4% ভোট লাভ করে এবং আসন পায় 7টি। বন্ধুগণ, জমিয়তে উলামা ইসলামী পরবর্তীতে বাংলাদেশে জামাতে ইসলাম নাম ধারণ করে। সত্যি কি মিল? জামাতে ইসলামের এখনো পর্যন্ত ভোটের সংখ্যা হিসাব করে দেখা যায় সেই 2 থেকে 4%-এর মধ্যে আছে। যাক, মার্কাজি জামাতে উলামা ইসলাম পাকিস্তান 4% ভোট পায়। ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়ালি ভোট পায় 2.3%, জামাতে ইসলামী 6%, পিএমএল কাউন্সিল 6%, পিডিপি 2.9%, স্বতন্ত্র ভোট পায় 7.1%। মোট 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসন লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বন্ধুগণ, 3রা জানুয়ারি রেসকোর্স জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পরিচালনা করেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। যেখানেই বঙ্গবন্ধু পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানেই বঙ্গবন্ধু তার জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পরিচালনা করেছিলেন 3রা জানুয়ারি।
আওয়ামী লীগ দলীয় সদস্যরা ৬ দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা এবং জনগণের প্রতি আনুগত্য প্রকাশ থাকার শপথ গ্রহণ করেন। বন্ধুগণ, আপনারা ছবিতে ৩রা জানুয়ারি রেসকোর্সে জনসভায় জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অংশগ্রহণের মুহূর্ত দেখতে পাচ্ছেন। পার্শ্বে তৎকালীন পত্রিকায় গণপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি সহ পত্রিকার রিপোর্ট। বন্ধুগণ, ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর পাকিস্তানি সামরিক জান্তা এবং জুলফিকার আলী ভুট্টো শুরু করে নানা টালবাহানা। বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দেওয়ার নামে পূর্ব পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার নামে শুরু করে তারা পায়তারা। ২৮শে জানুয়ারি জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ঢাকায় আসে। ৩ দিন বৈঠকের পর আলোচনা ব্যর্থ হয়ে যায়। কারণ ভুট্টোর কথা ছিল একটি, বিচার মানি, বাঙালি প্রবাদের মতো বিচার মানি, তবে তাল গাছটি আমার। তেমনি তার কথা ছিল, ঠিক আছে, তো প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমিই হব, যা কখনোই সম্ভবপর ছিল না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টোর দল পেয়েছিল মাত্র ৮১টি আসন। সুতরাং এটা কখনো হবার ছিল না। শিক্ষার্থী বন্ধুগণ, ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের বৈঠক আহ্বান করেন, যা ছিল আরেকটি প্রহসন মাত্র। নিচের ছবিতে আপনারা সেই ইয়াহিয়া খান, যার হাতে ৩০ লাখ বাঙালি শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, যার নির্দেশে বাংলাদেশকে করতে চেয়েছিল একটি মৃত্যুপুরী মাত্র। ঠিক সেই ইয়াহিয়া খানকে, ঠিক সেই জুলফিকার আলী ভুট্টোকে। শিক্ষার্থী বন্ধুরা, উত্তাল মার্চ, সারা মার্চের প্রথম দিন থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের জোয়ার বইয়ে যেতে থাকে। ১ মার্চ ইয়াহিয়া খান যখন অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের বৈঠক স্থগিতের ঘোষণা দেয়, সারা দেশে তখন তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। বঙ্গবন্ধুর সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ২রা মার্চ দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। আর তৎকালীন সময়ের দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছবিটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, শেখ মুজিব বললেন। শিক্ষার্থী বন্ধুরা, ২রা মার্চ জনগণের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা নির্দেশ দিয়েছিলেন তা হলো, ৩রা মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালন করুন। ৩রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল, তাই এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করতে হবে। রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের
আমাদের কর্মতৎপরতার বিবরণী বা আমাদের বিবৃতি প্রকাশ করতে দেওয়া না হলে এসব প্রতিষ্ঠানের বাঙালি কর্মচারীদের বাংলাদেশের ৭ কোটি মানুষের কণ্ঠরোধের প্রচেষ্টা নাকচ করে দিতে হবে। আগামী ৭ই মার্চ বিকাল ২টায় রেসকোর্স ময়দানে আমি এক গণসমাবেশের ভাষণ দান করব। সেখানে আমি পরবর্তী নির্দেশ প্রদান করব। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম, এই সেই রেসকোর্স ময়দান যেখানে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। এই সেই রেসকোর্স ময়দান যেখানে ৭ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই সেই রেসকোর্স ময়দান যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী ১৬ই ডিসেম্বর ৯৩,০০০ সৈন্য সহ মুক্তিগামী বাঙালির মুক্তিযোদ্ধাদের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। যাক, বঙ্গবন্ধু আগামী ৭ই মার্চ বিকাল ২টায় রেসকোর্স ময়দানে আমি এক গণসমাবেশে ভাষণ দান করব। সেখানে আমি পরবর্তী নির্দেশনা প্রদান করব। সমস্ত জাতি সেই নির্দেশনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সংগ্রাম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপায়ে চালাতে হবে। উচ্ছৃঙ্খলতা আমাদের আন্দোলনের স্বার্থ ক্ষুণ্ণ করবে এবং গণবিরোধী শক্তি ও তাদের ভাড়াটিয়া চরদের ওই স্বার্থ উদ্ধার করবে। বন্ধুগণ, এটাই ছিল প্রকৃত নেতার উদাহরণ। ২রা মার্চ বাঙালি জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে আমরা পতাকা দিবস হিসাবে পালন করে থাকি। কারণ এই দিন পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সেদিন সাড়া দিয়েছিলেন আমজনতা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এযাবৎকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রায় ১০ লক্ষ ছাত্র জনতা উপস্থিত হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের বীজ বোনা হয়েছিল। সেদিন যদিও বা ঢাকা শহরে ছিল কারফিউ, কিন্তু বীর জনতাকে কারফিউ কি আর ঠেকাতে পারে? তাই তো কারফিউ ভেঙে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ছাত্র জনতার বিশাল সমাবেশ। তৎকালীন ডাকসু বিপি আসমা আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। অকুতোভয় ছাত্র সমাজ ও জনতা পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু অপেক্ষা করে জানিয়ে দিলেন, বাঙালিরা তাদের কাছে মাথা নত করবে না, বাঙালিরা মাথা নত করতে জানে না। বন্ধুরা, ছবিতে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের উত্তোলিত পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। ওই দিনের পত্রিকা আসে ঢাকায় পূর্ণ হরতাল। বঙ্গবন্ধুর সভাপতি আওয়ামী লীগের কার্যকরী পরিষদের জরুরি বৈঠকে ২রা মার্চ দেশব্যাপী হরতালের আহ্বান করা হয়। আর সেই আহ্বানের সাড়া দিয়ে দেশব্যাপী পূর্ণ হরতাল পালিত হয়। বন্ধুরা, ৩রা মার্চ বাঙালি জাতির জীবনে আরেকটি ঐতিহাসিক দিন।
স্বাধীনতার ইস্তেহার পাঠ দিবস। 1971 সালে 3রা মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1971 সালের এই দিনে তৎকালীন পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা ছাত্র জনসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেদিনের এই সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর সামনে পাঠ করেন বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার। আর এই ইস্তেহারে বলা হয় 54,506 বর্গ মাইল বিস্তৃত ভৌগোলিক এলাকার 7 কোটি মানুষের জন্য আবাসভূমির স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ। এই ইস্তেহারে দেশ গঠনের 3টি লক্ষ্য নির্ধারিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধু 3রা মার্চ সারা বাংলায় হরতাল পালিত হবার পর অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্টের প্রতি দাবি জানান। আপনারা ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল, সর্ববামে মাঝে 3রা মার্চ পল্টনের জনসমাবেশে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন। সর্বডানে 3রা মার্চের উঠছে বাংলাদেশের স্বাধীন পতাকা। তেসরা মার্চ বিভিন্ন স্থানে মিছিলে গুলিবর্ষণ, ঢাকায় 23 জন নিহত, চট্টগ্রামে 75 জন এবং ঢাকা ও সিলেটে রংপুরে কারফিউ জারি করা হয়। বঙ্গবন্ধু 3রা মার্চের পল্টনের জনসভা তার অনুপস্থিতিতে আন্দোলন চালানোর জন্য যে রূপরেখা প্রদান করেন তা তুলে ধরছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুপস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেন। তিনি বলেন, হয়তো ইহাই আপনাদের সামনে আমার শেষ ভাষণ। আগামী রবিবার রেসকোর্সে আমার বক্তৃতা করার কথা, কিন্তু কে জানে সে সুযোগ আমাকে নাও দেওয়া হইতে পারে। তাই আজ আপনাদের কাছে আর আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে আমি বলিয়া যাইতেছি, আমি যদি নাও থাকি আন্দোলন যেন না থামে। বঙ্গবন্ধু আরো বলেন, বাংলার ভাইয়েরা আমার, আমি বলছি, আমি থাকি আর না থাকি বাংলার স্বাধিকার আন্দোলন যেন না থামে, বাঙালির রক্ত যেন বৃথা না যায়। আমি যদি নাও থাকি আমার সহকর্মীরা আছেন, তারাই নেতৃত্ব দিবেন। আর যদি কেউই না থাকে তবু আন্দোলন চালাইয়া যাইতে হইবে। বাংলার ঘরে ঘরে প্রতিটি বাঙালিকে নেতা হয়ে নির্ভয়ে আন্দোলন চালাইয়া যাইতে হইবে। যে কোনো মূল্যে বাংলার স্বাধিকার ছিনাইয়া আনিতে হইবে। বন্ধুগণ, বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্য দিয়ে পরিষ্কার করে যান, তিনি নিশ্চিত ছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে এভাবে ছেড়ে দিবে না। তিনি নিশ্চিত ছিলেন 7ই মার্চের ভাষণের পূর্বেই হয়তোবা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। তাই তো তিনি বাংলার ঘরে ঘরে প্রতিটি বাঙালিকে নেতা হয়ে নির্ভয়ে আন্দোলন চালাইয়া যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করে যান। বন্ধুরা, এভাবেই সেদিন থেকেই বাংলার ঘরে ঘরে গড়ে ওঠে প্রতিটি মুজিব। মার্চ 1971 সালের 4 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বিশ্ববাসী দেখো,
বাংলাদেশের নিরস্ত্র ছাত্র শ্রমিক জনতা বুলেটের মুখে কি দুর্দান্ত সাহস দৃঢ়তার সঙ্গে নিজেদের অধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এদিন সারা দেশ ছিল হরতালে স্তব্ধ, প্রতিবাদ বিক্ষোভে তপ্ত। সারা দেশে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা, সমাজ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বীর বাঙালি নিয়েছে স্বাধীনতার শপথ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোনো মূল্যে সংগ্রাম চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করে বেশ কিছু নির্দেশনা জারি করেন। তিনি বলেন, ওষুধের দোকান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও সাংবাদিকদের গাড়ি, পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, স্থানীয় টেলিফোন ও বাংলাদেশের বিভিন্ন জেলায় টেলিফোন যোগাযোগ, দমকল ও আবর্জনার গাড়ি হরতালের আওতায় আসবে না বলে জানান। পূর্ব পাকিস্তানি টেলিফোন কর্মীরা পশ্চিম পাকিস্তানে ট্রাঙ্ক কল, বুক ও টেলিগ্রাম প্রেরণ করতে বিরত থাকবেন। এই ছিল 4 মার্চে বঙ্গবন্ধুর নির্দেশনা। 5 মার্চ সারা দেশে মুক্তিকামী জনতার উপর পাক হানাদার বাহিনীর লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলি বর্ষণ খবর আসতে থাকে চতুর্দিক থেকে। কিন্তু সময় যত গড়াচ্ছিল, মুক্তিকামী জনতার উত্তাল আন্দোলন ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। 71-এর এই দিনে চট্টগ্রামে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শহীদ হন 222 জন মুক্তিকামী জনতা। টঙ্গীতে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে 6 জন, যশোরে 1 জন শহীদ হন। মুক্তিকামী জনতা এই দিন অপ্রতিরোধ্য আন্দোলনের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে 325 কয়েদি বের হয়ে চলে যান শহীদ মিনারে। তবে কারাগারের ফটক ভাঙার সময় কারারক্ষীদের নির্বিচারের গুলিতে 7 জন শহীদ হন ও আহত হন 30 জন। কয়েদিদের আন্দোলন সারা দেশে মুক্তিকামী জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাবি অনুযায়ী এই দিনই পাক সামরিক জান্তা রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যায়। উত্তাল মার্চের 6ষ্ঠ দিন। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের উত্তাল সারা দেশ। পুরো দেশ যেন পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। প্রতিটি মানুষের মুখে ছিল স্লোগান, ছিল একটি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগানে মুখরিত হতে থাকে নগর, বন্দর, গ্রাম, শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই আন্দোলন। সময়ের সাথে অসহযোগ আন্দোলনের গন্তব্য স্পষ্ট হচ্ছিল, স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল প্রতিটি বাঙালির মুখে এবং বুকে। সবার মনে একই আকাঙ্ক্ষা, কখন আসবে স্বাধীনতার ডাক, কখন আসবে তাদের মুক্তির ডাক, কখন আসবে সেই হাজার বছরের লালিত স্বপ্নের ডাক। পরের দিন 7 মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু কি ঘোষণা দিবেন সেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সমস্ত বাঙালি। পুরো জাতি যখন স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত, তখন বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এহিয়া খান। এদিন হঠাৎ করে এক রেডিও ভাষণে 25 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের বৈঠকের আহ্বান করেন। প্রকৃতপক্ষে এটি ছিল তাদের আরো একটি ষড়যন্ত্রের জাল। এহিয়া পূর্ব পাকিস্তানি মুক্তিকামী জনতাকে দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হতে দেবেন না। ঐক্য বিনষ্টের যে কোনো প্রচেষ্টা সেনাবাহিনী কঠোর হস্তে দমন করবে।
কুখ্যাত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে ঘোষণা দেন এহিয়া। এক ঘোষণার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসে প্রতিবাদী ছাত্র জনতা। স্বাধীনতার দাবি আরো হয়ে ওঠে জোরালো থেকে জোরালোতর। বিকেলে বাইতুল মোকাররমের সামনে এক সমাবেশে মাওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকলকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ওই দিন সাংস্কৃতিক কর্মীরাও রাজপথে মিছিলে ছিলেন নায়ক রাজ্জাক, নায়িকা কবরী, পরিচালক জহির রায়হান সহ তৎকালীন সময়ের জনপ্রিয় ব্যক্তিত্বরা। কিছু ছবি তুলে ধরছি আপনাদের জ্ঞাতার্থে। উত্তাল মার্চের ষষ্ঠ দিনের সেই ছবি দেখুন। সর্ববামে উপরের ছবি, উত্তাল সারা বাংলাদেশ। এখানে নিচের ছবিতে ছাত্র জনতার স্লোগান, ছাত্র জনতা শপথ গ্রহণ। পাশের ছবিতে উত্তাল, নিচের ছবিতে গায়েবানা জানাজা। আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ। ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষ গগন বিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পথ করে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা। শপথের বজ্র মুষ্টি উত্থিত হয় আকাশে। সেদিন বঙ্গবন্ধু মঞ্চে আরোহণ করেন বিকেল ৩টা ২০ মিনিটে। ফাগুনের সূর্য তখনও মাথার উপর। মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তখন পুরো ময়দান লাখ লাখ বাঙালির তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, এই স্লোগানে মুখরিত হতে হতো। তিনি দরাজ গলায় তার ভাষণ শুরু করেন। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির স্বাধীনতার মহাকাব্যের কবি ঘোষণা করেন তার সেই অমর কবিতা কানে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তিনি তার ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া এবং বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের তদন্তের বিচার বিভাগের দাবি জানান। বঙ্গবন্ধু বলেন, ভাইয়েরা আমার, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রিত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারেনি। আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব। আজও আমি রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত। তিনি বলেন, আমি বলে দিতে চাই, আজ থেকে কোর্ট কাছারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোন কর্মচারী অফিসে যাবেন না, এ আমার নির্দেশ। বঙ্গবন্ধুর ভাষণের সর্বশেষ দুটি বাক্য, যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়েছিল, তা হলো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বন্ধুগণ, উত্তাল মার্চের সেই ছবি। ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির মুক্তি ও সংগ্রাম স্বাধীনতার ইতিহাসে একটু অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধুর ৭ই মার্চ
ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। তাই তো এই 2017 সালে ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসাবে সংরক্ষণ করে। উত্তাল মার্চের 8ম দিন। প্রতিটি পত্রিকার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ছবি এবং পুরো ভাষণ তুলে ধরা হয়। উত্তাল মার্চের 10ম দিন। 71 মার্চ ছিল মুক্তিকামী জনতার আন্দোলনের উত্তাল। বাংলা ছিল অগ্নিগর্ভ। 1971 মার্চ মাসে যত দিন যেতে থাকে বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রাম তত উত্তাল হয়ে ওঠে বাংলা। 10ই মার্চ 1971 সালে আওয়ামী লীগ ঘোষণা করে ব্যাংকের লকারগুলো কাজ বন্ধ থাকবে এবং শেখ মুজিবুর রহমানের নির্দেশের বাইরে বন্দর কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করবে না। মুক্তির আকাঙ্ক্ষায় উন্মুখ মানুষ প্রতিদিন ছুটে চলছে তাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িতে। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, মানুষ আসছে তাদের প্রিয় নেতার কথা শুনতে, আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা নিতে। আর তেমনি একটি মুহূর্ত আপনারা নিচে দেখতে পাচ্ছেন। মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত অসহযোগ আন্দোলন, সরকারি আধা সরকারি কর্মচারীদের কর্মস্থল বর্জন, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সরকারি বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বাসগৃহ, যানবাহনে কালো পতাকা ওড়ানোর মাধ্যমে অব্যাহত থাকে। লাহোরে এক সাংবাদিক সম্মেলনে গণঐক্য আন্দোলনে প্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আসগর খান বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, দোষ করা হলো লাহোরে কিন্তু বুলেট বর্ষিত হলো ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলে জনসাধারণের সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসাবে নয়। পাকিস্তানকে রক্ষা করার জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে, আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরুদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন। ময়মনসিংহের এক জনসভায় ন্যাপ প্রধান আব্দুল হামিদ খান ভাসানী 7 কোটি বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, আমি জানি শেখ মুজিবুর রহমান কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আপনারা শেখ মুজিবুর উপর পূর্ণ ভরসা রাখুন। বগুড়ার জেলখানা ভেঙে 27 জন কয়েদি পালিয়ে যায়। কারারক্ষীদের গুলিতে 1 জন কয়েদি নিহত ও 15 জন আহত হয়। উন্মুখ মানুষ প্রতিদিনই ছুটে চলছে তাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, তাদের প্রিয় মানুষের প্রিয় কথা শোনার জন্য, নির্দেশনা পাওয়ার জন্য মানুষের তখন একটি চির আশ্রয়স্থল, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। 13ই মার্চ। আজ ঐতিহাসিক 13ই মার্চ 71 সালে আজকে দিনে সারা পূর্ব বাংলা সর্বাত্মক আন্দোলন ছিল উত্তাল। উন্মুখ মানুষ প্রতিদিন ছুটে চলছে তাদের বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িতে। ওই দিন পূর্ব পাকিস্তানের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান 71 13ই মার্চ এক সামরিক ফরমান জারি করেন। এই সামরিক ফরমানে তিনি বলেন, প্রতিরক্ষা বাজেট থেকে যারা বেতন উত্তোলন করেন তারা 15ই মার্চের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে সবাইকে চাকরিচ্যুত করা হবে। সত্যি তা ছিল হাস্যকর। যখন বাংলার মানুষ বুঝে গেছে তাদের পথ একটি, স্বাধীনতা, তখন কি আর এই ঘোষণা, টিক্কা খানের এই ঘোষণা কারো মনে ঠাঁই নেই? না বন্ধুরা, শুধু তাই নয়, সামরিক আইনে বিচারে এসব আইন অমান্যকারীকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেন। কিন্তু এত সব আস্ফালনের পরও বাঙালি কোন সেনা কর্মকর্তা কাজে যোগ দেয়নি। স্বাধীনতার স্বপ্নবোধ অকুতোভয় বাঙালি পাকিস্তান সামরিক সরকারের কোন আদেশ নির্দেশেই তারা কর্ণপাত করেননি। 15ই মার্চ
কঠোর সামরিক নিরাপত্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে আলোচনা করতে আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু স্বাধীনতার দাবিতে অটল দেখেই দেখা করতে যান ইয়াহিয়া খানের সাথে। 17 মার্চ অগ্নিঝরা এই দিনে ঢাকা সহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন শহরে সভা সমাবেশ মিছিল মিটিং চলতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সব অফিস আদালত চলে কর্মবিরতি। সরকারি বেসরকারি অফিস ঘর বাড়ি এমনকি যানবাহনে উড়ানো হলো বাঙালির পতাকা। এমন এক উত্তাল দিনে কঠোর সামরিক নিরাপত্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর আলোচনা করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু স্বাধীনতার দাবিতে অটল থেকেই দেখা করতে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সকাল 10টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হন। কড়া সামরিক প্রহরার মধ্যে প্রেসিডেন্ট ভবন এই বৈঠক শুরু হয়। এদিন বৈঠকে প্রায় 1 ঘন্টা ব্যাপী চলে। দিনটি ছিল বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ। বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার 32 নম্বর বাড়িতে এসে পৌঁছায়, তখন বাঙালি অপেক্ষা করছিল তাদের জাতির জনকের জন্মদিন উৎসব পালনের জন্য। কিন্তু জাতির জনক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় কামনা জনগণের সার্বিক মুক্তি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, আমি আমার জন্মদিন পালন করি না, এই দক্ষিণী বাংলা মায়ের সন্তান হিসাবে আমার জন্মদিনই বাকি, মৃত্যুদিনই বাকি। এই ছিল বঙ্গবন্ধুর দেশপ্রেম। আমি আবারও বলছি, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, আমি আমার জন্মদিন পালন করি না, এই দক্ষিণী বাংলা মায়ের সন্তান হিসাবে আমার জন্মদিনই কি বা মৃত্যুদিনই কি। এই ছিল বাংলার রাখাল রাজার দেশের প্রতি দেশপ্রেম। ছবিতে আপনারা বঙ্গবন্ধুকে ইয়াহিয়া খানের সাথে বৈঠক শেষে বেরিয়ে আসতে দেখছেন। প্রথম ছবিতে বৈঠক শেষে বঙ্গবন্ধু 32 নম্বরে পৌঁছালে নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে। 19 মার্চ জয়দেবপুর জনতা সেনাবাহিনীর সশস্ত্র সংঘর্ষ হয়। বিক্ষিপ্ত জনতার পুরস্কারমূলক হামলায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এলাকায় কারফিউ জারি করা হয়। সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডকে উস্কানিমূলক বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ মুজিবকে সমর্থন দেওয়া গণতন্ত্রের বিশ্বাসী বিশ্ববাসীর প্রতি কর্তব্য। চলমান অসহযোগ আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, গান্ধীজির পরে শেখ মুজিবুর রহমানের এতখানি বিশাল আয়তনে অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করেছিলেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান যেরূপ সাফল্যের সহিত জনসাধারণকে ঐক্যবদ্ধ তাহার পশ্চাতে কাতারবদ্ধ করিতে সক্ষম হইয়াছেন, সমগ্র ইতিহাসে অন্য কোন নেতার জীবনে এইরূপ দৃষ্টান্ত খুঁজিয়া বাহির করা খুবই দুষ্কর। সত্যি বঙ্গবন্ধু ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তার সেই বাঁশির সম্মোহনী বাঁশির সুরে বাঙালি জাতি জেগে উঠেছিল স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে। তাই তো সেদিন ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন, গান্ধীজির পরে শেখ মুজিবুর রহমানই এতখানি বিশাল আয়তনের অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেছিলেন, শেখ মুজিবুর রহমান যেরূপ সাফল্যের সহিত জনসাধারণকে সর্বাত্মক ঐক্যে তাহার পশ্চাতে কাতারবদ্ধ করিতে সক্ষম হইয়াছেন, সমগ্র ইতিহাসে অন্য কোন নেতার জীবনে এরূপ দৃষ্টান্ত খুঁজিয়া বাহির করা দুষ্করই বটে। শিক্ষার্থী বন্ধুরা, 71 20 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে বাংলার মানুষ প্রস্তুত রয়েছে। এদিন ঢাকায় ইয়াহিয়া খানের সঙ্গে প্রেসিডেন্ট হাউসে বঙ্গবন্ধুর 2.25 ঘন্টা বৈঠক চলে। ছবিতে আমরা সেই বৈঠকের কিছু অংশ দেখতে পাচ্ছি। 21 মার্চ প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের 1.5 ঘন্টার একটি অনির্ধারিত বৈঠক বসে। বৈঠকে তার সাথে আরো 6 জন সহকর্মী ছিলেন।
আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংকট সমাধানের পথ তারা এগোচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল ইহিয়া খানের কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। সাথে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য 12 জন নেতা সহ পিপিপি নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন। সন্ধ্যায় দীর্ঘ 2 ঘন্টা ধরে ইহিয়া ভুট্টো বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের পোলো ময়দানে জনসভায় মাওলানা ভাসানী ইহিয়া খানকে শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলার 7.5 কোটি মানুষ শেখ মুজিবের পেছনে কাতারবন্দী, আমরা এদেশকে স্বাধীন করবই ইনশাআল্লাহ। উত্তাল মার্চের এদিন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের কুচকাওয়াজের ছবি, বিক্ষিপ্ত জনতার উপর সেনাবাহিনীর হামলার ছবি। 22 ভুট্টোর উপস্থিতি মুজিব ইহিয়া বৈঠক, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক বঙ্গবন্ধুর। জাতীয় পরিষদের অধিবেশন আবারও স্থগিত। পত্রিকায় ছাত্র সংগ্রাম পরিষদ পরিকল্পিত বাংলাদেশের পতাকার মাপ ও বিবরণ প্রকাশ করে। বামের ছবিতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা, ডানের ছবিতে পরিকল্পিত বাংলাদেশের পতাকার মাপ ও বিবরণ। বঙ্গবন্ধু শেখ মুজিব জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ। রাজধানীর সরকারি বেসরকারি ভবনসমূহের বাড়িতে গাড়িতে কালো পতাকার পাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বামের ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ করছেন। ডানের ছবিতে বঙ্গবন্ধু সকলের হাতে বাংলার পতাকা তুলে দিচ্ছেন। 25শে মার্চ সেই ভয়াল ও বিভৎস কালো রাত্রি নাম বিশ্ব ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক হত্যাযজ্ঞের নাম। 71-এ অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস এক বিভীষিকাময় কালো রাত্রি। এ রাতে বর্বর পাক বাহিনী চালায় অপারেশন সার্চলাইট নামে বাঙালিদের উপর এক নির্মম হত্যাযজ্ঞ। নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ে হায়নার মতো। এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল এক নৃশংস বর্বরতা, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাত প্রায় 1টার সময় কর্নেল জেডে খানের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল 32 নম্বরে ধানমন্ডিতে পৌঁছে এবং তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত বঙ্গবন্ধু রাত 11টার পর একটি তার বার্তার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, যা ছিল নিম্নরূপ। আমি স্বাধীনতার ঘোষণাটি করছি। Declaration of Independence. This may be my last message from today. Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. এই ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 1971 সালের 25শে মার্চ রাত 11টায় তার বার্তার মাধ্যমে। শুরু হয় এক অসম যুদ্ধ, চলে সুদীর্ঘ 9 মাস। আজ এ পর্যন্ত। আবারও দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় আপনাদের সাথে বঙ্গবন্ধুর কারামুক্তি থেকে তার রাজনৈতিক এবং প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট মুজিবকে নিয়ে আমার আরো একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতির জনকের এই জন্মশতবার্ষিকীতে আমরা তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।